সালটা ১৯৯৪। দুই চাচাতো ভাই শহরে থাকি। দুজনেরই কলেজের গণ্ডি পার হতে মাত্র ১ মাসের মতো সময় আছে। গ্রাম ছেড়ে শহরে আসার উদ্দেশ্য মূলত এই লেখাপড়াই। তাই মন প্রাণ দিয়ে বইয়ের উপর একরকম চড়ে বসে আছি। কিন্তু তাদের বাদ সাধল দাদির অসুস্থতা। বাড়ি থেকে খবর আসলো যত তাড়াতাড়ি পারি চলে আসতে। আজকে নাকি আমাদের এলাকার এক ভ্যান শহরে এসেছে। ওই ভ্যান দিয়েই রাতে বাড়ি ফিরতে চাচাদের করা নির্দেশ। খবরটা নিয়ে এসেছে বাড়ির বিশ্বস্ত ভৃত্য মনু। তার সাথেই আমাদের রাতে গ্রামে যেতে হবে। তাই দেরি না করে আমরা আমাদের কাপড় চোপড় গোছানো শুরু করলাম। দুটো বড় বড় লাইট সাথে নিলাম। গ্রামে ডাকাত থাকলেও ডাকাতের ভয় নেই, কারণ আমাদের পরিবার গ্রামের সবচেয়ে প্রভাবশালী পরিবার। এর ফলে ডাকাতদের সাথে পরিবারে ওঠা বসা আছেই। কাল বিলম্ব না করে সবকিছু গোছগাছ করে বেরিয়ে পড়লাম। বাজারে উঠতে না উঠতেই ভ্যানটার দেখা পেলাম। শবীর মোল্লা, ভ্যান চালক, দাদার কাছ থেকেই টাকা নিয়ে ভ্যান কিনেছে। গিয়েই ভ্যানে চড়ে বসলাম। মনুর খুব তাড়াহুড়া। অবশ্য তার তাড়াহুড়া করার নিজস্ব কিছু কারণও ছিল। গ্রামের রাস্তা, তার মতে রাতে খোলা ক্ষেত, বাঁশঝাড় এইসবের মাঝ দিয়ে গেলে নাকি অশরীরীরা আটকায়। তাই বেলা থাকতেই সে আপাতত খোলা মাঠটা পার করতে চাইছে। কিন্তু বিধিবাম, শহরের রাস্তা পার হতে হতেই সন্ধ্যার ঘনঘটা পড়ে গেল আকাশে। মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত ১০টা। শবীর মোল্লার মুখটাও এবার একটু ম্লান হয়ে গেল। দুশ্চিন্তায় কপালে দু একটা ভাঁজও পড়েছে, কিন্তু সে কিছু বলছে না। সকলেই নীরব। পরিবেশটাও আমাদের সাথে নীরবতা পালন করছে। এমনকি ঝিঝি পোকাগুলাও আজ যেন ঝিমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর শবীর মোল্লা নীরবতা ভেঙে বলে উঠল, আপনারা পাও ভ্যানের উপরে তুইল্লা বসেন, রাইতের মামলা কি নাকি গাড়ির চাকার তলে আইয়া পড়ে। আমরা তিনজন তাই করলাম। আমি মনুর দিকে একবার তাকালাম। তার মনে আর মগজে যতগুলো সূরা ও কালাম আছে সবগুলো এক মনে পড়েই যাচ্ছে চোখ বন্ধ করে। আর চাচাতো ভাই নকিবও ভ্যানে বসে চারিদিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে। তার মুখেও হালকা ভয়ের ছাপ আছে। মনে মনে ভাবলাম, আমার রাজ্যের সেনাপতির এত ভয় মানায় না। কিছুক্ষণের মধ্যেই আমার মাথায় আসলো, কয়দিন পরেই আমার পরীক্ষা। তখনই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি ওখানে বসে মনে মনে সব সূত্রগুলো আওড়াতে শুরু করি। চোখ বন্ধ করে সূত্র আওড়াচ্ছি। ভ্যানের হারিকেনের আলো, আবার ভালো জ্যোৎস্না, চারিদিক মোটামুটি ভালোই স্পষ্ট দেখা যায়। হঠাৎ ভ্যানের ঝাঁকিতে চোখ খুললাম। মনু রীতিমতো ঘাবড়িয়ে গেছে। দুই ধারে ধানের সুবিশাল ক্ষেত আর মাঝখানে মাটির রাস্তা। ক্ষেতের আইলে এমন ঝাঁকি লাগবেই, এটাই স্বাভাবিক। তাই মনুকে ছোট্ট করে একটা ধমক দিয়ে শবীর মোল্লাকে বললাম, ঝাঁকি লাগে এমন জায়গা আসার আগে আমাদের জানিয়ে দিবেন। আবারও ভ্যান চলতে শুরু করলো। নকিব আর মনুর সামনে আর আমি একা পেছনে, পা তুলে বসেছি। আমি ওদের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরেই একটা মোড় আসবে, আর তার পার হলেই বাঁশঝাড়। বাঁশঝাড়ের মাঝখানে পুকুর, তারপর কাদের কাকার দোকান, আর কিছুটা সামনে গেলেই মিহির দাদার দোকান, আর তারপরে আমাদের বাড়ি। খোলা মাঠের রাস্তাটা জ্যোৎস্নায় পার হলেও বাঁশঝাড়টা পার হতে হবে হারিকেনের আলোয়, কেননা ঝাড়টা দিনের বেলাতেও সন্ধ্যার মতো হয়ে থাকে। আমরা যখন মোড়টার কাছাকাছি এলাম তখন আবার ঝাঁকি খেলাম। বিরক্ত হয়ে সবুর মোল্লাকে কিছু বলতে যাব, ঠিক তখনই সে বলে উঠল, কিছু একটা গাড়ির চাক্কার নিচে আইয়া পড়ছিল। কথাটা শুনে কিছুই বললাম না। আবারও মোড় পার হব। তখনই বড় কিছুর উপর দিয়ে গেলে যেমন ঝাঁকুনি অনুভব হয়, তেমনি ঝাঁকুনি খেলাম, আর সাথে হাড় গুড়িয়ে যাওয়ার শব্দও শোনা গেল। ঠিক তখনই সে বলে উঠল, শোনেন, পেছনে যতই চিল্লাচিল্লির আওয়াজ পান না কেন, ভুলেও পেছনে ফিরা তাকাবেন না। কথাটা শুনে ভয়ে শরীরের লোম একসাথে দাঁড়িয়ে ভয় পাওয়ার আভাসকে জানিয়ে দিল। সবুর মোল্লার কথা ঠিকই হয়েছিল। ঝাড়ে ঢোকার সাথে সাথেই পেছন থেকে গগন বিদারী আর্তচিৎকার এলো। তবে এটা শুনে পেছনে তাকানোর সাহস হয়নি। ঝাড়ের রাস্তাটা ছাড়া আর কিছুই দেখা যায় না।
মাঠে তো জ্যোৎস্নার কারণে চারিদিক দেখা যেত, কিন্তু ঝাড়ে শুধু রাস্তাটা হারিকেনের নিভু নিভু আলোয় দেখা যাচ্ছে। রাত প্রায় 9টা পার হবে, আর গ্রামে এটা অনেক রাত। আমি অন্ধকার দূর করার জন্য হাতে সেই বড় লাইটটা জ্বালিয়ে দিলাম। চারিদিকে দিনের মতো পরিষ্কার হলেও এমন একটা জিনিস আমার চোখে পড়ে যা দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। দেখলাম পুকুরের উপর দিয়ে কালো কিছু একটা হাতে দুটো মাছ নিয়ে পানির উপর দিয়ে হেঁটে আসছে। তার ঠোঁট নেই, দাঁতগুলো বড় বড়। এই দাঁত দিয়ে একটা কামড় বসালেই শরীরের একটা বড় অংশই নিয়ে যাবে ছিঁড়ে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আরও কিছুক্ষণ সময় ওটার দিকে তাকিয়ে থাকলে আমি জ্ঞান হারাবো, আমি নিশ্চিত। তখনই আমার হাত থেকে মনু লাইটটা নিয়ে কিছু না বলে তাড়াতাড়ি নিভিয়ে দেয়, আর সবুর মোল্লাও ভ্যানের গতি বাড়িয়ে দেয়। ঝাড় থেকে বের হব, এই সময় ভ্যান আর কোনোভাবেই চলছে না। সামনে কাদের কাকার দোকানে কুপির আলো জ্বলছে, কাকাকেও দেখতে পাচ্ছি। উনি হয়তো দোকান বন্ধ করে বাড়িতে যাবেন। আমরা সকলেই ভয়ে অস্থির। হঠাৎ করে নকিব কেমন যেন শুরু করলো। সবুর মোল্লা প্রাণপণে চেষ্টা করছে ভ্যান চালিয়ে নিয়ে যাওয়ার। আমরা দুজনেই কাকাকে ডাকছি, আর নকিব কেমন যেন করছে, কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না। হঠাৎ করে নকিব ভ্যান থেকে পড়ে যায়, আর সবুর মোল্লা সহ ভ্যান যেন এক ধাক্কায় ঝাড়ের বাইরে এসে পড়ে। আমি আর মনু তখনও চিল্লাচ্ছি। এবার কাদের কাকা আমাদের ডাক শুনতে পেলেন। তিনি আমাদের কাছে আসলেন, আর মনু আমাদের ফেলে বাঁশঝাড়ের দিকে দৌড়ে গেল। আমরাও তার পেছনে দৌড় দেই। আমার হাতের লাইটটা আমি আবার জ্বালাই। সকলে মিলে নকিবকে খুঁজছি। বাড়িতেও খবর চলে গেছে। চাচা জান আর আব্বু কিছু লোক নিয়ে এসেছেন। আমি, কাদের কাকা, মনুর কাছে নকিবের লাইট, আর আমার কাছে আমারটা। আরও লোকেরা কুপি আর হারিকেন নিয়ে খুঁজছে। মনু হঠাৎ করে মাথার উপরে কিছু একটা শব্দ পেয়ে লাইট মারল, আর সে ওপরের দিকে তাকাতেই একটা চিৎকার করে উঠল। আমাদের নকিব ঝাড়ের উপরে বাঁশের সাথে আটকে আছে। তার পাশে কালো মতো কিছু একটা বসে আছে। সকলেই চলে আসলো ঝাড়ের কাছে। নকিবকে নামানো হয় ওখান থেকে, কিন্তু নকিব আর নেই। সে মৃত। শরীরের কয়েক জায়গার মাংস নেই। চাচা যান কান্নায় ভেঙে পড়লেন। লাশ নিয়ে সবাই বাড়ির দিকে চলল। বাড়িতে ততক্ষণে কান্নার রোল। নকিবকে এনে বেশি সময় রাখা হয়নি, রাতেই গোসল দিয়ে কবর দেওয়া হয়। সবচেয়ে বেশি শোকে আছি আমি। আমার খেলার সাথী, আমার সেনাপতিকে আমি আজ হারালাম। আমি আর নিতে পারলাম না, জ্ঞান হারাই। পরের দিন বিকালে জ্ঞান আসে। শুনি মনু পাগল হয়ে গিয়েছে, তাকে আর আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমাদের ঝাড়ফুঁক করে হুজুর বললেন, তেমন কিছু না, কষ্টে পাথর হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। আর মনুকে নিতেই মনুর চিৎকার, শুধু এটুকুই বলল, যে আমার উপর লাইট ধরছিল, আমি ওরে না মেরা যামু না। হুজুর অনেক ঝাড়ফুঁক করলেন, কোনো লাভ হলো না। যখন মনুর উপরে কিছু পরা পানি ছিটিয়ে দিলেন, তখন সে চিৎকার করে আমার দিকে তাকিয়ে বেহুশ হয়ে যায়। পরের দিনই দাদিকে নিয়ে আমরা গ্রাম ছেড়ে সবাই শহরে চলে আসি হুজুরের নির্দেশে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। কয়েক বছর পর দাদি মারা যান। দাদিকে গ্রামে গিয়ে আব্বু চাচাজান কবর দিয়ে আসেন। আমাকে, মনুকে আর নকিবের ছোট ভাই মিহিরকে গ্রামে যেতে দেওয়া হয়নি। সেটা হলো 24 বছর আগের কথা। বয়সের গণ্ডি পেরিয়ে আমার বয়স এখন 42। মিহির বিয়ে করলো 4 বছর হলো। চাচাজান 9 বছর হলো পরকালে চলে গেছেন। আব্বু বার্ধক্যজনিত রোগের শিকার, সকল কাজ আমায় করতে হয়। মনুও মারা গেছে কয়েকদিন হলো। এখন শহরের 2-1 বন্ধুই আমার সঙ্গী সাথী। বিয়ে করিনি। সম্পত্তি বিষয়ক কিছু কাজ নিয়ে আবারও গ্রামের বাড়ি যাব। তবে বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে। কালই প্রথম নকিবের আর দাদির কবর একসাথে দেখব। চাচা জানো তো ওখানেই আছেন। সকলের সাথে ছোট করে দেখা করব। হয়তো গ্রামের ওই রাস্তাটা আর আগের মতো নেই, 24 বছর পেরিয়ে গেছে। হয়তো ঝাড়টা তেমন ভয়ানক নেই আর, কিন্তু বুকে হালকা ভয় এখনো আছে। থাকবেই বা না কেন?
ওই জিনিসটার উপর প্রথম লাইট তো আমিই ধরেছিলাম।